আসসালামু আলাইকুম। সাদেক্সে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা দুইটা অঙ্ক করব অনুশীলনী 1.1 মূলদ অমূলদ সংখ্যা সপ্তম শ্রেণী গণিত এবং এই ভিডিওর মাধ্যমে আমাদের অনুশীলনী অঙ্ক শেষ হয়ে যাবে। আজকে আমরা শুরু করতেছি 4 নাম্বার পর্ব। তো চলো অঙ্কগুলো করার চেষ্টা করি। পাঠ্য বইয়ের 5 নাম্বার অঙ্ক, যেখানে লেখা আছে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। একটা ছোট্ট উদাহরণ দেই, যেমন 17। এই 17 থেকে কত বিয়োগ করলে আমাদের সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো খেয়াল করো, 17 থেকে যদি আমরা 1 বাদ দিই আমরা কত পাবো? 16। এই 16 একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 16কে আমরা যদি বর্গমূল করি আমরা পাবো 4। সুতরাং এই 17 থেকে যদি আমরা 1 বাদ দেই আমরা 16 পাবো, যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক তদ্রূপ আমাদের এই 4639, আমাদের যেহেতু বিশাল অঙ্কের নামটা মুখস্থ রাখা সম্ভব না, এইটা কাজটা করতে গেলে আমাদের সবচেয়ে ভালো উপায় হচ্ছে বর্গমূল নির্ণয় করা। ভাগ প্রক্রিয়ার সাথে যদি আমরা বর্গমূল নির্ণয় করাটা জানি, ইতিমধ্যে আগের পর্বগুলোতে আমি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা দেখানোর চেষ্টা করছি। তো এই অঙ্কটা করার জন্য আমাদের এই কাজটা করতে হবে। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে 4639-এর থেকে কত পাওয়া যায় সেটা আমরা আগে একটু দেখি। প্রথম কথা হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু আমরা এইটুক নিশ্চিত না যে 4639 একটি পূর্ণবর্গ সংখ্যা কিনা। ওকে, তো প্রথমে আমরা যেটা করব 4639 নিয়ম অনুযায়ী কি করব, এটাকে পেয়ার ভাগ করতে হবে, অর্থাৎ জোড়ায় জোড়ায়। 39 একটা জোড়া, 46 একটা জোড়া। কাজটা কিভাবে? ডান থেকে বাঁ দিক পর্যন্ত। এরপর আমরা রাইট সাইডে একটা দাগ দিব। দাগটা দেওয়ার পরে প্রথম যে জোড়াটা আছে সেটা হচ্ছে 46। এই 46-এর সবচেয়ে নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা কোনটা? আমরা ইতিমধ্যে জেনে গেছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ওই সমস্ত সংখ্যা যেই সংখ্যাকে বর্গমূল করলে একটি স্বাভাবিক সংখ্যা পাওয়া যায়। তো 46-এর সবচেয়ে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 36, কারণ 36কে আমরা যদি বর্গমূল করি পাবো হচ্ছে 6। তাহলে এখানে আমরা লিখব 6, 6 6 36। 46 থেকে 36 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 10। এটা একটা স্বাভাবিক বিয়োগ অঙ্ক করলাম। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই 10-এর বাঁ দিকে একটা দাগ দেব এবং নিয়ম অনুযায়ী এই যে ভাগফল 6 আসছে, এই 6কে আমরা দ্বিগুণ করব। কত আসবে? 12। এরপর আমরা এখানে একটা স্পেস রাখবো এবং এই জায়গাতে এমন একটা সংখ্যা বসাবো যেই সংখ্যা দ্বারা পুরো সংখ্যাটাকে গুণ করলে কি হবে? এই যে আমাদের 39, অর্থাৎ দ্বিতীয় পেয়ার যেটা আছে এটাকে আমরা ব্যবহার করব। এখানে আমরা 39 দিলাম। এখন যে সংখ্যাটা আমরা বসাবো, ধরে নিলাম এখানে আছে 1 2, আমরা সাপোজ এখানে নিলাম হচ্ছে 7। তো এই 7 দ্বারা যদি আমরা পুরোটাকে গুণ করি, আমরা অবশ্যই ক্যালকুলেটরের সহায়তা নিতে পারবো। দেখো 127 গুণ হচ্ছে 7, কত আসতেছে? 889। 889। কিন্তু আমরা যদি 8 নেই, অর্থাৎ 1 2, এখানে আমরা নিলাম হচ্ছে 8। দেখি 8 যদি নেই কত দাঁড়াচ্ছে? গুণ 8। ক্যালকুলেটরে যদি সহায়তা নেই আমরা পাবো 8 8 64 4, 8 2 16, 16 আর 6 হচ্ছে 22-এর 2, তারপরে কত? 8 1 8, 8 আর 2 10। অর্থাৎ আমরা 8 নিতে পারি 7 না নিয়ে। কত পাবো? 1024। এখন এটাকে যদি বিয়োগ করি আমরা পাবো এখানে 15। তো দেখো, যদি এটা পূর্ণবর্গ সংখ্যা হতো তাহলে কি হইতো? এখানে আমরা একটা ভাগফল পেতাম এবং এই জায়গাটাতে আমরা কোনো ধরনের সংখ্যা পেতাম না, অর্থাৎ এখানে থাকতো 0, অর্থাৎ ভাগশেষ থাকতো না। তার মানে কি? যেহেতু 15 ভাগশেষ আছে সুতরাং এটা একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। কিন্তু আমরা এই 4639 থেকে যদি 15 বাদ দিয়ে দেই তাহলে কিন্তু ওই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এক্ষেত্রে আমাদের কিছু লাইন লিখতে হবে। এই লাইনটা আমি একটু কপি পেস্ট ব্যবহার করব। লক্ষ্য করো, যেহেতু এই অঙ্কে 15 অবশিষ্ট থাকে সেহেতু 4639 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যাটি থেকে 15 বিয়োগ করলে
পূর্ণবর্গ সংখ্যা হবে, যেটা ইতিমধ্যে আমি বলেছি। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত উত্তর কত? 15। এই অঙ্কটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো, আমরা তোমাদের সহায়তার জন্য আর একটা বোনাস অঙ্ক করি। চলো করে ফেলি। আমাদের বোনাস অঙ্কটা এইরকম, দেখো এখানে লেখা আছে 7587 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমাদের কাজটা কি? প্রথমে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা পূর্ণবর্গ সংখ্যাটা বের করার চেষ্টা করব। 7587 আমরা জোড়া নিলাম, একটা হচ্ছে 75, একটা হচ্ছে 87, ডান দিকে দাগ নিলাম। এখন দেখো 75-এর সবচেয়ে নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কত? 64, কারণ 64কে বর্গমূল করলে আমরা পাবো হচ্ছে কি? 8। কিন্তু দেখো আমরা যদি এর থেকে কাছাকাছি নিতে চাই, তার মানে সামনে এগিয়ে যাবে, অর্থাৎ 9 9 কত? 9 আর 9 হচ্ছে 81, 81 কিন্তু আবার এই 75-এর থেকে বড় হয়ে যায়। তার মানে আমরা এখানে নিলাম 8, 8 8 64, 5-এর থেকে 4 বাদ দিলে 1, 7-এর থেকে 6 বাদ দিলে 1। ওকে, এখন এই 8কে আমরা যদি দ্বিগুণ করি কত হবে? 8 দোকানে 16। এই জায়গায় আমরা একটা স্পেস রাখলাম। এখন তারপরে কি করবো? এই 87 যে জোড়াটা আছে এটাকে নামালাম 87। তো এখানে আমরা এমন একটা সংখ্যা বসাবো যেই সংখ্যা দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে এই 1187 সমান হবে অথবা ছোট হবে। তো এখানে একটা বুদ্ধির পরিচয় দিতে হবে। খেয়াল করো, এখানে যে সংখ্যাটা নিব সেই সংখ্যাটাকে যদি আমরা এভাবে চিন্তা করি, ধরো আমরা এখানে নিলাম 8, সাপোজ 8 নিলাম, তো 6 48 আর শেষেরটা গুণ করলে 8 1 8, হাতে থাকতো 4, তো 8 আর 4 কিন্তু হয়ে যেত 12, কিন্তু এখানে আছে 11। সুতরাং এটা আমরা 8 নেব না, কারণ আমরা তো সারাদিন বসে নতুন নতুন নাম্বার নিলে হবে না। আমরা এখানে যদি 7 নেই, দেখো 7 নিলে 7 7 49-এর 9, 6 7 42, 42 আর 4 হলো 46, 46-এর 6, আর 7 1 7, 7 আর 4 11। দেখো এটা আরও সুন্দর হয়েছে। এবং 17 থেকে 9 বাদ দিলে হচ্ছে 8, হাতে 1, 7, 8-এর থেকে 7 বাদ দিলে 1। আমরা দেখতে পাচ্ছি এখানে ভাগশেষ হচ্ছে 18। সুতরাং এখানে বলছে যে 7587 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা 7587 হতে কি 15 বিয়োগ করলে কি হবে? বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। ওকে, সহজ। আমরা একই রিলেটেড দুইটা অঙ্ক করলাম। ভালো একটা প্র্যাকটিসের জন্য বেশি বেশি অঙ্ক অবশ্যই আমাদের করতে হবে। তো আমাদের পাঠ্য বই অর্থাৎ 1.1-এর 5 নম্বর অঙ্ক ডান। এখন আমরা 6 নম্বর অঙ্কটা করব। তো চলো শুরু করি। 6 নম্বর প্রশ্নে লেখা আছে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। লক্ষ্য করো 5 নম্বর অঙ্কে কি ছিল? যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, আর এখানে আমাদের যেটা বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে। তো যোগ করি বিয়োগ করি যাই করি, আমাদের প্রথমে বের করতে হবে যে আদৌ এটা পূর্ণবর্গ সংখ্যা কি না, যদি না হয় কত ভাগশেষ থাকছে। আচ্ছা, এখন দেখো 5605 এটাকে পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে? জোড়ায় জোড়ায় নিতে হবে। এই একটা জোড়া, এই একটা জোড়া, ডান দিকে একটা দাগ দিলাম। 56 সবচেয়ে নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত? সেটা হচ্ছে কত? 7 7 49, অর্থাৎ এখানে 7, এখানে হচ্ছে 49। তো 16 থেকে 9 বাদ দিলে কত হবে? এখানে পাবো আমরা 7, তাই তো? হাতে 1, সুতরাং এখানে কিছু হচ্ছে না। এরপর আমরা এই জোড়াটাকে নামাবো, সেটা কত? 0 আর 5। এখন এই 7কে আমাদের দ্বিগুণ করতে হবে। 7কে দ্বিগুণ করলে কত পাবো? 14, লিখলাম 14। এরপর এখানে একটা স্পেস নিলাম। এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যা দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে হয় 705 হবে অথবা এর থেকে ছোট হবে। তো আমরা একটা কাজ করি, প্রথমে যদি এরকম করি, দেখে 4 5 20
আর এখানে 5 একে 5, 5 আর 2 যোগ করলে 7। আচ্ছা আমরা প্রথমে 1 4 এখানে 5 নিয়ে দেখি কি দাঁড়ায়। 5 5 5 25 5, 4 5 20 আর 2 হচ্ছে 22। তারপরে এটা কিন্তু বড় হয়ে যাবে কারণ 5 একে 5, হাতে ছিল 2, 7 725 আসছে। 725 কিন্তু কি 705 এর থেকে বড়। আমাদের নিতে হবে কি হয় সমান না হলে ছোট। তাহলে আমরা 144 অর্থাৎ 4 নিয়ে দেখি। 4 নিলাম, তখন 4 নিলে কত আসতেছে? 4 4 16 6, 4 4 16 আর 1 17, হাতে 1, 4 1 4, 4 আর 1 5 অর্থাৎ 576। তাহলে আমরা এখানে নিচ্ছি কত? 4। তাহলে এখানে আসতেছে 576, তাই তো? এখন এটাকে যদি বিয়োগ করি 15 থেকে 6 বাদ দিলে হচ্ছে এখানে 9, হাতে 1 8, 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে 1, 7 থেকে 6 বাদ দিলে 1, 129 আসতেছে। যেহেতু 129 ভাগশেষ চলে আসছে, সুতরাং এটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম 5605 পূর্ণ বর্গ সংখ্যা নয়। এখন আমাদের কিছু গতানুগতিক লাইন লিখতে হবে। এটা আমি একটু দেখাই তোমাদেরকে। দেখো, এটা তোমাদের খুব একটা কঠিন কিছু না। সময় নষ্ট না হওয়ার জন্য এবং তোমাদেরকে পর্যাপ্ত সময় দেওয়ার জন্য আমি একটু কপি পেস্ট করলাম। লক্ষ্য করো, এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে, আমি একটু সিনক্রোনাইজ করে নিই, জিনিসটা দেখতেও সুন্দর লাগবে। আচ্ছা, এখন একটু কালারফুল করে দিই। ওকে, দেখো, প্রথম কথা হচ্ছে কি আমরা একটু আগে বের করলাম যেহেতু ভাগশেষ আসছে, সুতরাং প্রদত্ত সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা নয়। রাইট? যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, সেহেতু আমাদেরকে তো বলছে কি কোন সংখ্যা যোগ করলে আমরা সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা পাব। তো এখানে 5006 এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে আমাদের দেখো কত আসছিল? 74 আসছিল, তাই না? যেহেতু এখানে ভাগফল 4, 74 আসছিল। তো 74 যেহেতু আসছে, কিন্তু এখানে আবার 129 ভাগশেষ আসছে। এটা কি ছিল? ভাগশেষ। কিন্তু এখানে খেয়াল করো পরবর্তী সংখ্যাটা কোনটা যেটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। এখানে ভাগফল আসে 74, কিন্তু এটা যদি 75 হতো তাহলে আমরা কিন্তু কি যোগ করতে হবে? 74-এর সাথে 1 যোগ করতে হবে, তাহলে এটা হবে কি 75। তো এখানে এটাই বলছে, তখন এর বর্গমূল হবে, আমরা 5605কে বর্গমূল করার সময় ভাগফল পাইছি 74, ভাগশেষ পাইছি 129। কিন্তু আমাদের বর্গমূল যদি 75 হইতো তাহলে 74-এর সাথে 1 যোগ করতে হবে, মানে 75। এখন খেয়াল করো, এই 75কে যদি আমরা বর্গ করি, অর্থাৎ 75 গুণ 75 কত আসতেছে? 5625। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই 5625-এর থেকে আমাদের প্রশ্নে যেটা আছে 5605, এইটা যদি বিয়োগ করি তার মানে কত আসবে? 20 আসবে। সুতরাং এই প্রশ্নের সাথে যদি আমরা 20 যোগ করি তাহলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আমার মনে হয় তোমরা এই বিষয়টা ক্লিয়ার। তোমাদেরকে ক্লিয়ারটা আরও ক্লিয়ার করার জন্য আমরা আরেকটা অঙ্ক করি সিমিলার। এটা একটা বোনাস অঙ্ক করি। বোনাসটা কেমন লক্ষ্য করি। ধরো আমরা একটা সংখ্যা নিলাম, সেই সংখ্যাটা হচ্ছে 1300। আমাদের সংখ্যাটা হচ্ছে 1300। এই 1300-এর সাথে কত যোগ করলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? জাস্ট এই প্রশ্নটাকেই করছি কি আমরা রিপিট করছি। আমরা এই প্রশ্নটাকে যদি আমরা এভাবে নেই, লক্ষ্য করো, ধরো প্রশ্নটাকে আমরা কপি করে আনলাম, এখানে বসালাম। ওকে, এখানে বসানোর পরে এই হচ্ছে আমাদের সংখ্যাটা। এই সংখ্যাটাকে আমরা এখানে বসাই। একটু সময় নিচ্ছি, কিন্তু অঙ্কটা আমাদের বুঝতে অনেক সহায়তা করবে। তো এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটায় আমরা এখানে আছে কত? 5605, তার জায়গায় আমরা লিখলাম 1300। এখন প্রশ্ন হচ্ছে 1300-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে 1300-র বর্গমূল নির্ণয় করি। তো জোড়া নিলাম। ওকে, এখন 13-র সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কত? 13-র সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা এই যে হলো 13। একটা হচ্ছে কি? একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে 16। 4 4 16, 3 3 9। আমরা নেব ছোটটা, কারণ আমাদের হয় সমান নিতে হবে নাহলে ছোট নিতে হবে। নিলাম 3, তাহলে 3 3 9। এখানে কত আসলো? 13 থেকে 9 বাদ দিলে 4। এই জোড়াটা নামালাম 0 0। ওকে, 13কে দ্বিগুণ করলে
3কে দ্বিগুণ করলে 6 আসতেছে। ওকে, এখন এখানে আমাদের একটা সংখ্যা নিতে হবে। কথা হচ্ছে আমরা কত সংখ্যা নিব। আমরা এখানে যদি 6 নিই, দেখো যদি 6 নিই, 6 6 36-এর 6, আবার 6 6 36, 36 হাতে ছিল 3, তাহলে কত হলো 39। তো এখানে আমাদের কত থাকতেছে, এখানে আসতেছে আমাদের ভাগশেষ কত, ভাগশেষ আসতেছে 4। সুতরাং 1300 পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন এখানে আসছে কত, 36। তো আমাদের কথা হচ্ছে যে কত যোগ করলে এই যে সংখ্যাটা 1300-র সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো পূর্ণবর্গ সংখ্যা নিতে হলে 36-এর পরের সংখ্যাটা কত, 37, অর্থাৎ 36 যোগ 1 সমান হচ্ছে 37। এই 37কে আমরা যদি বর্গ করি তাহলে কত আসতেছে লক্ষ্য করো। আমরা অবশ্যই ক্যালকুলেটরের সহায়তা নেব। 37 স্কোয়ার আসতেছে 1369। এই 1369, সুতরাং এই 1369 থেকে আমরা যদি 1300 বাদ দেই আমরা পাবো 69। এই 69 যদি যোগ করি যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই বিষয়টাই একটু আগে আমি এই যে সুন্দর করে করানোর চেষ্টা করছি। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আমরা অনুশীলনী 1.1 শেষ করলাম। এটা অ্যাকচুয়ালি শেষ পর্বে বলা যাবে না, কারণ মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে আমরা আরও অনেক অঙ্ক করব, কিন্তু অনুশীলনীর আনুষ্ঠানিকভাবে এটা শেষ পর্ব গেল। পরবর্তীতে আমরা এই রিলেটেড সৃজনশীল অঙ্ক করব বা কোনো প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমরা নোটিফিকেশন বাটনটি ক্লিক করে রাখবে, কারণ ক্লাস 7, 8, 9 নিয়ে আমি অনেক অঙ্ক করার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।